বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে শিক্ষক হিসেবে আমি আজকের ক্লাসে আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস, খুলনা। তোমাদের সাথে আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় হবে পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে আমরা আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং আজকের নির্ধারিত বিষয় হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোভিড-19 এর কারণে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমাদের ক্লাসে যতটা প্রাণবন্ত থাকতে পারো তোমরা অনলাইন ক্লাসে ততটা হয়তো পারো না, বা কারো দেখা হয়, কেউ হয়তো মেগাবাইট সমস্যার কারণে দেখতে পারো না, বা বিভিন্ন প্রভাব পড়ে। তবে আমি আশা করছি তোমরা আজকের এই ক্লাসগুলো এই অধ্যায়গুলো খুব ভালো করে মনোযোগ দেবে, কারণ তৃতীয় অধ্যায় আমাদের এই বইয়ের অধ্যায়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই বোর্ড পরীক্ষায় আসবেই, এবং এখান থেকে অ্যান্সার করলে সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব, আসলে 10-এ 10 পাওয়া সম্ভব। চলো আমরা আমাদের আজকের বিষয়ে আলোচনা করি। আজকের বিষয়টা থাকবে কেন্দ্রীয় প্রবণতা ও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তোমরা ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তোমরা বর্ণনা করতে পারবে। তৃতীয়ত, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার কি কি সেটি জানতে পারবে। এবং চতুর্থত, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরুতেই চলে যাব তোমাদের কেন্দ্রীয় প্রবণতার অংশে। কেন্দ্রীয় প্রবণতা কি? এই ধরনের প্রশ্ন আমরা বলতে পারি যে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্র বলতে আমরা বুঝি মাঝামাঝি, প্রবণতা বলতে বুঝি আমরা ঝোঁক বা আকর্ষণ বল। তাহলে যদি বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কি, তাহলে কেন্দ্রের দিকে ঝোঁকার যে প্রবণতা বা আকর্ষণ বল, সেটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে পারি। তাহলে যদি আরো সুস্পষ্ট এবং সুন্দর করে আমরা এই কথাটাকে পূর্ণ মার্ক পাওয়ার জন্য আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো তথ্য সারির মানসমূহের কেন্দ্রীয় মানের চারিদিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূর্যকে দেখতে পাই, এবং সৌরজগৎ সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে বলতে পারি সূর্যকে কেন্দ্র করে আমরা বুধ, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শুক্র সহ অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। একইভাবে আমরা যদি চাঁদের কথা চিন্তা করি, তাহলে সে পৃথিবীকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। অর্থাৎ এই যে পৃথিবীর প্রতি চাঁদের একটা আকর্ষণ বল, এবং সূর্যের প্রতি অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্রের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা বা আকর্ষণ করাকে আমরা বলি প্রবণতা। মানে একটা নির্দিষ্ট কোনো কিছুকে ঘিরে তার চারিদিকে অবস্থান করা, এটাকে আমরা বলি আকর্ষণ। অথবা অনেক সময় দেখা যায় যে একজন শিল্পী সে গান গাইছে, তাকে ঘিরে অন্যরা জড়ো হয়ে গান শুনছে। তাহলে এই যে তার গানের প্রতি একটা আকর্ষণ, তাহলে এই আকর্ষণটাকে আমরা বাংলায় বলে থাকি প্রবণতা বা ঝোঁক। তাহলে আমরা সংখ্যা মানের ক্ষেত্রে কেমন প্রবণতা, নির্দিষ্ট কোনো একটা সংখ্যার চারিদিকে যদি অন্যান্য সংখ্যাগুলো এরকম পুঞ্জীবিত অবস্থায় থাকে বা জড়ো অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে কেন্দ্রীয় মানের প্রবণতা। সুতরাং আমরা কেন্দ্রীয় প্রবণতা কি, এই প্রশ্নের উত্তরেই আমরা লিখবো তথ্য সারির মানসমূহ কেন্দ্রীয় মানের চারিদিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার আমরা জানবো এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে আমরা কি বুঝি আসলে। অর্থাৎ এই কেন্দ্রের দিকে মানসমূহ ঝোঁকার যে প্রবণতা, এই প্রবণতাকে আমরা যে পরিমাপ মাপকগুলো ব্যবহার করে নির্ণয় করতে পারি, সেইগুলোই হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যেমন আমরা যদি সংখ্যাটা এভাবে বলি যে তথ্য সারির মানসমূহকে কেন্দ্রীয় মানের চারিদিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে, আর যে গাণিতিক সূত্রের সাহায্যে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা হয়, তাকে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলবো। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে পরিসংখ্যানবিদ সিমসন ও কাফকা এরা একটি মতামত প্রকাশ করেছেন। এদের মতামতটি হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে একটি প্রতিনিধিত্বকারী মান, যার চারিদিকে অন্যান্য মানগুলো জড়ো হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পরিসংখ্যানবিদ সিমসন ও
কাপকা এরা একটি মতামত দিয়েছেন। সেই মতামতটা ছিল কি, তাদের সংজ্ঞা হিসেবে পরিচিত হয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে একটি প্রতিনিধিত্বকারী মান যার চারিদিকে অন্যান্য মানগুলো জড়ো হয়। তাহলে আমরা এই পরিমাপ সম্পর্কে একটু জানবো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার ও কি কি? তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহকে সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি আমরা। যে 5টি অংশকে আমরা বলতে পারি একটা গাণিতিক গড় বা জড়িত গড়। অর্থাৎ জড়িত গড় এটার নামকরণ করার সার্থকতা হলো যে এই গড়টা নির্ণয় করার সময় তথ্য সারির মানগুলোকে যোগ করে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করা হয়। সুতরাং এটাকে যোগ করে নির্ণয় করা হয়, এই জন্য এটির নাম দেওয়া হয়েছে যোজিত গড়। দ্বিতীয় আরেকটি বলতে পারি আমরা জ্যামিতিক গড়। অর্থাৎ জ্যামিতিক কথার অর্থই আমরা জানি যে গুণফল। জ্যামিতিক প্রগমন যদি আমরা বলি তাহলে 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024 এই যে জ্যামিতিক প্রগমন হারে হয়, তাহলে এই মানগুলো নির্ণয় করার পদ্ধতি হলো গুণ করে করে আমরা তার তততম মূল নির্ণয় করি। এই জন্য এটার আরেকটি নাম গুণিতক গড়, যেটাকে আমরা বলে থাকি জিএম অর্থাৎ জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। আর আগেটা ছিল এএম অর্থাৎ অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়। আমরা অ্যারিথমেটিক বলতে অনেক সময় পাটিগণিত বুঝে থাকি, তাহলে আমরা এখানে বুঝবো গাণিতিক গড়। তৃতীয়ত আমরা যদি যাই তাহলে বলবো তরঙ্গ গড় বা উল্টন গড়। আমরা জানি যে সমুদ্র, সাগর অথবা নদীতে পানির যে একটা ঢেউ দেখি, এই ঢেউটা কখনো উঁচু কখনো নিচু তরঙ্গ আকারে। আবার অনেক সময় আমরা দেখি হারমোনিয়ামের যে সাউন্ডটা হয়, হারমোনিয়ামের কিপ্যাড গুলো আমরা যখন বাজাই তখন আমরা দেখি যে ওটা ওঠানামা করে, একটার পর একটা ওঠানামা করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এগুলো তরঙ্গ বা ঢেউ আকারে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা তরঙ্গ গড় বলি। অর্থাৎ এটাকে আমরা অংশ উল্টা গড় বা উল্টন গড় বলা হয়ে থাকে। এটাকে আমরা HM দ্বারা প্রকাশ করি, যেটা আমি একটু আগেই বললাম হারমোনি এটার সাথে সংযুক্ত আছে। এটার নামটা করা হয়েছে হারমোনিক মিন অর্থাৎ তরঙ্গ গড়। এবার আমরা চলে আসি মধ্যমা বা মধ্যক। তাহলে যে মাঝামাঝি অবস্থান করে সেটাই হলো মধ্যমা বা মধ্যক। আমরা মাঝখানেরটা নির্ণয় করলেও এটা এক ধরনের গড় নির্ণয় করতে পারি, যেখানে এমিশন মিডিয়ান বোঝায় সর্বশেষ যেটি প্রচুর পরিমাণে থাকে, যে মানটি অনেকবার অনেকের প্রতিনিধিত্ব করছে। আমরা সাধারণত এই প্রচুরকের অবস্থানটা দেখতে পাই যখন নির্বাচনী তথ্য হয়, তখন দেখি যে প্রচুর সংখ্যক ভোট যার দিকে পড়েছে অথবা যে সবচেয়ে বেশি আসন সংখ্যা পেয়েছে তাকেই আমরা নির্বাচিত করি। তাহলে এখানে দেখা যায় প্রচুরক একটা গড় বা প্রতিনিধিত্ব করে যে যে মানটি অধিক সংখ্যক বার আছে, সবচেয়ে বেশি বার আছে, সেই মানটাকে আমরা প্রচুরক বলতে পারি। মানে প্রচুর সংখ্যক বার থাকলে সেটাই গড় হওয়ার সম্ভাবনা, সে মানের কাছে অন্যান্য মানসমূহ পুঞ্জীভূত হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং আমরা বলতে পারি যে প্রচুরক একটি কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রচুরক সম্পর্কে জানতে পেরেছি। আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে 5টি আছে এই 5টি পরিমাপ সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা জানবো যে এই প্রত্যেকটা পরিমাপকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা প্রত্যেকটা পরিমাপ আমাদের কিভাবে সংজ্ঞায়িত করছে। তাহলে চলো আমরা দেরি না করে চলে যাই গাণিতিক গড়ের ক্ষেত্রে। গাণিতিক গড় বা যোজিত গড় বলতে আমরা কি বুঝি, যে যোগ করে করে এই গড়টা নির্ণয় করা হয়। এজন্য এটার সংখ্যাকে আমরা বলতে পারি কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে উক্ত তথ্য সারির গাণিতিক গড় বলে। যেমন আমি যদি মনে করি যে তুমি প্রতিদিন নির্দিষ্ট একটা টাকা করে টিফিনের অংশ থেকে তুমি কিছু টাকা সঞ্চয় করছো। কোনোদিন বাসা থেকে টিফিনের জন্য 100 টাকা দিছে, তুমি সেখান থেকে 50 টাকার খাবার খেয়েছো বা খরচ করেছো, বাকি 50 টাকা জমা করলো। অন্যদিন 60 টাকা খরচ করেছো, 40 টাকা জমা করলো। কোনোদিন 30 টাকা খরচ করেছো, 70 টাকা জমা করলে। এভাবে 10টা দিন যদি তুমি টাকাটা জমাও, তাহলে তোমার গড়ে কত টাকা জমা হলো। এই তথ্য যদি আমরা জানতে চাই তাহলে 10 দিনের সঞ্চয়কে আমরা যোগ করব, যোগ করে 10 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা গাণিতিক গড়টা পেয়ে যাব। অর্থাৎ কোন তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে উক্ত তথ্য সারির গাণিতিক গড় বলে। এই সংজ্ঞাটা দিয়ে আমরা আলোচনা। এবার আসি আমরা জ্যামিতিক গড়ের ক্ষেত্রে। জ্যামিতিক গড়টা কেমন হতে পারে? যেমন তুমি মনে করলে যে তুমি 10 দিনের টাকা জমা করবে কিভাবে? জ্যামিতিক প্রগমন অনুসারে। সেটা কিভাবে? যে আজকের টিফিনের টাকা থেকে তুমি জমা করবে 1 টাকা।
পরবর্তী দিন তার ডাবল, তারপরের দিন তার ডাবল, এভাবে তুমি জমা করবে। তাহলে দেখি আমরা কত টাকা হয়। প্রথম দিনে যদি 1 টাকা জমা করো, দ্বিতীয় দিন হবে 2 টাকা, তৃতীয় দিন হবে 4 টাকা, চতুর্থ দিন হবে 8 টাকা, পঞ্চম দিনে 16 টাকা, ষষ্ঠ দিনে 32 টাকা জমা করতে হবে, সপ্তম দিনে 64 টাকা, অষ্টম দিনে 128 টাকা, তারপরে দিনে 256 টাকা, তারপরে 512 টাকা, তারপরে 1024 টাকা। অর্থাৎ এই যে জমা করলে, এই জমাটার গড় তোমরা কিভাবে নির্ণয় করতে? এটা তো আর গাণিতিক গড় দিয়ে এভাবে নির্ণয় করলে হবে না, কারণ এখানে 2 টাকাও আছে, এখানে 1024 টাকা আছে। তাহলে এই প্রগমনটাকে নির্ণয় করতে হলে সুষম বন্টন যদি করতে হয়, তাহলে জ্যামিতিক গড়টা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে জ্যামিতিক প্রগমন অনুসারে আছে, অর্থাৎ এখানে মানগুলোকে গুণ করতে হবে। 1 গুণ 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ 32 গুণ 64 গুণ 128 গুণ 256 গুণ 512 গুণ 1024, তারপরে তততম মূল। অর্থাৎ যে কয়টি মান আমরা গুণ করছি 1/, তততম করলে আমরা জ্যামিতিক গড় পাবো। তাহলে এই ক্ষেত্রে বলা যায় কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফল তততম মূলকে উক্ত তথ্য সারির জ্যামিতিক গড় বলে। আমরা জ্যামিতিক গড়ের সময় একটা নোট রাখবো যে কোনো মান যদি ঋণাত্মক হয় অথবা কোনো মান যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি না। এবার আমরা চলে যাব তরঙ্গ গড়ের ক্ষেত্রে। তরঙ্গ গড়টা কি বলতে পারি? যে কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য মান থাকে তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে উক্ত তথ্য সারির তরঙ্গ গড় বলে। তাহলে আমরা এই মানটাকে কি করব? উল্টা করব। অর্থাৎ আমি আগেই যেমন বলছিলাম যে আমরা 50 টাকা, 40 টাকা, 30 টাকা এভাবে জমাই, তাহলে এবার লিখতে হবে 1/50 যোগ 1/40 যোগ 1/60, এরকম 10টা মান যোগ করে নিয়ে 10 দ্বারা ভাগ। তাহলে উল্টা মানের গাণিতিক গড় আমরা নির্ণয় করলাম, এটাকে আবার উল্টায় দিতে হবে। অর্থাৎ 1/, যে গাণিতিক গড়টা পাবো সেই মানটাকে বসাইতে হবে। অর্থাৎ তথ্য সারির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে ওই তথ্য সারির তরঙ্গ গড় বলা হয়। এই তরঙ্গ গড়গুলো আমরা কোথায় কখন ব্যবহার করি? যেমন আমরা কোনো গাড়ির গতিবেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে গাড়ির গতিবেগ কি? সম্পূর্ণ রাস্তায় একই রকম না, অবশ্যই গাড়িতে কখনো 10 কিলোমিটার, কখনো 20, কখনো 40, কখনো 60, কখনো 100, 150, আবার কখনো 2 কিলোমিটার গতিতেও চালাইতে হয় ওভারব্রিজ পার করার জন্য, বা তাহলে এসব ক্ষেত্রে গাড়ির গতিবেগটাকে আমরা এখানে নিতে পারি তরঙ্গ গড় হিসাবে। ঝড়ের যে গতিবেগ বা আবহাওয়ার বাতাসের যে গতিবেগ, এটাকে আমরা সবসময় একরকম দেখতে পাই না, কখনো বেশি কখনো কম। তাহলে এইটাকে আমরা তরঙ্গ গড় বা উল্টো গড় দিয়ে নির্ণয় করে থাকি। আমরা বিস্তারিত সম্পর্কে আলোচনা করব যখন প্রত্যেকটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করি তখন। তাহলে এবার আমরা চলে যাব মধ্যমা। মধ্যমা খুব সহজ জিনিস, মাঝামাঝি অবস্থান করলে আমরা তাকে মধ্যমা বলে থাকি। তাহলে আমরা এটা বলতে পারি কোন তথ্য সারির মানগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মানটি ওই তথ্য সারিকে সমান দুইটি অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলে। এখন বলা হচ্ছে যে যদি মানগুলোকে আমরা মানের ক্রম অনুসারে না সাজে বিচ্ছিন্নভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যমা নির্ণয় করা খুব কষ্টকর হয়ে যাবে এবং কষ্ট হবেই না, মধ্যমা সেখানে ভুল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আগে মানগুলোকে আমরা অ্যাসেম্বলির মতো সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেব, তারপরে যে মাঝামাঝি অবস্থান করে আমরা তাকে মধ্যমা বলবো। তাহলে আমরা বলতে পারি কোন তথ্য সারির মানগুলোকে মানের কোন অনুসারে সাজালে যে মানটি ওই তথ্য সারিকে সমান দুইটি অংশে বিভক্ত করে আমরা তাকেই মধ্যমা বলবো। সর্বশেষ আমরা জানবো প্রচুরক সম্পর্কে। আমরা আগেই বলেছি যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাকে আমরা প্রচুরক বলবো। তাহলে এক্ষেত্রে একই কথা থাকে আমাদের, যে কোনো তথ্য সারিতে যে মানটি অধিক সংখ্যক বার থাকবে ওই মানটিকেই উক্ত তথ্য সারির প্রচুরক বলা হয়। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তোমাদেরকে আমি এখন ঝটপট কিছু কোশ্চেন করব, তোমরা দ্রুত উত্তর দিয়ে দিবে। তোমরা এতক্ষণ ক্লাস করে যা যা বুঝতে পারছো এই প্রশ্নগুলো দিয়েই তোমাদেরকে আমি কোশ্চেন করে রাখবো। তোমরা কমেন্ট সেকশনে এই উত্তরগুলো নিজেরা খাতায় একবার করে লিখে কমেন্ট সেকশনে পিকচার করে অবশ্যই দিয়ে দিবে। কারণ ক্লাসে যদি আমি থাকতাম তাহলে অবশ্যই তোমাদের খাতায় বাধ্যতামূলক লেখা হতো। যেহেতু এখন ক্লাসে নাই, ডিস্টেন্স ল্যাঙ্গুয়েজ, এখানে আমার থেকে তোমাদের এগিয়ে আসাটা আরো গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা এই মূল্যায়নের কোশ্চেন গুলো লিখে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি করেছো। আর যদি কমেন্টে এই মূল্যায়নের অংশের কোশ্চেন গুলো তোমরা না দাও, তাহলে আমি বুঝবো যে অবশ্যই তুমি ক্লাসে অ্যাটেন্ড করোনি। তাহলে তোমাদের মূল্যায়নের কোশ্চেন গুলো থাকবে কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝো,
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার ও কি কি, গাণিতিক গড় কাকে বলে, জ্যামিতিক গড় কাকে বলে, মধ্যমা কি, প্রচুরক কি। এই 7টি প্রশ্নই তোমাদের আজকে আমি এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি এবং বলে দিয়েছি উদাহরণ সহ। তোমরা এই 7টি প্রশ্ন একটি খাতায় লিখে খাতার পেজটা ছবি করে কমেন্ট বক্সে, অথবা তোমরা সরাসরি চাইলে কমেন্ট বক্সের মধ্যেও তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই কোশ্চেনটা আমাকে জমা দেওয়া লাগবে না, তোমরা নিজেরা এটি করবে। বিভিন্ন প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বর্ণনা করবে, অর্থাৎ এই যে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক, এটার সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো জানতে পারবে। যারা অলরেডি বই কিনেছো তোমরা বইতেই পড়তে পারবে, যারা এখনো বই কেনো নাই তাদের জন্য মুক্ত প্রাঙ্গণে শেখার সুযোগ আছে। তোমরা কি করবে, অনলাইনে উইকিপিডিয়া আছে, এছাড়া গুগলের বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ নাম দিয়েও সার্চ করতে পারো, গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক, এগুলো দিয়ে সার্চ করলে তোমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এটা জানা তোমাদের নৈতিক দায়িত্ব হিসেবেই পড়ে। তোমরা এগুলো জানার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে, শেখার কোনো শেষ নাই আসলে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, এবং পৃথিবীর সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।